হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কী অবস্থা তোমাদের? জানি অবস্থা তেমন একটা ভালো না, কারণ আমাদের পরীক্ষা চলে আসছে আর মাত্র 1 মাস বাকি আছে। তো অনেকে আসো প্রিপারেশন অনেক ভালো, আবার অনেকে আছে কিছুই প্রিপারেশন নেওয়া নেই, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে এক কথা সবার উদ্দেশ্যেই বলতেছি যে আজকে আমি তোমাদেরকে একটা সাজেশন ভিডিও দিচ্ছি অর্থনীতি প্রথম পত্রের উপরে, যেখানে তোমরা মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আমাদের মূলত প্রশ্ন আজকে মানে মেইন ফোকাস থাকবে আমাদের সৃজনশীল কোথা থেকে হয়, ঠিক আছে? তো আমি যে টপিকগুলোর নাম বলবো আসলে বাদ দেওয়ার মতো কিছু নেই, অর্থনীতিতে বাদ দেওয়ার মতো কিছু থাকে না। তো পুরো থিওরিটা আমাদের ক্লিয়ার রাখতে হয়, থিওরি ক্লিয়ার রাখার পরে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তো মানে বলতে গেলে সব কিছুই আছে, তবে তাও আমরা দেখি, ঠিক আছে? তো আমরা দেখে শুরু করি। আমাদের প্রথমে তো আমরা জানি এটা না জানার কিছুই নেই, যারা জানো না তাদেরকে দিয়ে তো এমনিতেই কিছু হবে না। তো সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের মোট পরীক্ষা হবে কত মার্কের? তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু শর্ট সিলেবাস। তোমরা কি শর্ট সিলেবাস, ঠিক আছে? তো শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে ভাইয়া? শর্ট সিলেবাসের অধ্যায় কয়টা এটা তো আমরা জানি নাকি? 1, 2, 3, 4, 9, 10, ঠিক আছে? কয়টা অধ্যায় বোঝা গেছে? তো এখন আমরা বিভিন্ন অধ্যায়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে? এখন দেখি আমাদের প্রথম অধ্যায়টা কি। প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। এই অধ্যায়টা কতবার যে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে ঠিক মানে হিসাব নেই, তাই না? তোমরা এগুলো অনেক আগে থেকে পড়ছো। আর এই অধ্যায়টা খুবই ইজি, এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট পাবা। কয়টা সৃজনশীল? একটা সৃজনশীল শিওর, একটা সৃজনশীল তুমি পাবাই পাবা। এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসেনি, বোঝা গেছে? তাহলে একটা সৃজনশীল মানে 10 মার্ক গায়ে লাগাইতে হবে। 10 মার্ক, 10 মার্ক। আর এমসিকিউ তুমি কয়টা পাবা? এমসিকিউ তুমি 3টা থেকে 4টা অবশ্যই পাবা। কয়টা? 3টা থেকে 4টা, তার মানে প্লাস 3 অথবা 4 মার্ক। তো তুমি এই অধ্যায়টা যদি তুমি পড়ে থাকো আর যদি ক্লাস না করে থাকো, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের একটা মিনি ম্যারাথন কোর্স চালু হচ্ছে, মিনি ম্যারাথন কোর্স, ঠিক আছে? তো এইখানে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরোটাই শেষ করায় দিব। মিনি ম্যারাথন কোর্সে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরোটাই শেষ হয়ে যাবে। আর তোমাদের এটাতে মানে ভর্তি হওয়ার জন্য মানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 40 টাকা। কত টাকা? মাত্র 40 টাকা, ঠিক আছে? তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোর্সটা বিক্রি করার কিছু না, তোমাদের যাতে হেল্প হয় এই জন্যই আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কি দেখলাম? এখান থেকে একটা সৃজনশীল আমরা পাচ্ছি 10 মার্ক প্লাস 3 থেকে 4 মার্ক, মানে 14 মার্ক। তোমার প্রথম অধ্যায় পড়লে তোমার 14 মার্ক কমন, বুঝতে পারতেছো তো? তোমার শতভাগ মানে প্রস্তুতি কীভাবে নিশ্চিত হবে সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে উৎপাদন সম্ভাবনার রেখা থেকে কীরকম প্রশ্ন আসবে আমি একটু জাস্ট তোমাদেরকে একটু বলে দিই। যদিও আমাদের এখানে আমি তোমাদেরকে তো পড়াই দিচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট থিওরিটা ক্লিয়ার করতেছি যে কীভাবে কী করলে আমাদের জন্য হেল্প হবে, সুবিধা হবে। উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তুমি গতে একটা প্রশ্ন শিওর পাবা। গ শিওর উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে থাকবে। তো উৎপাদন সম্ভাবনা রেখা কি এখানে আমাদের বিস্তারিত বলার কিছু নাই এখন, এটা আমরা জানি। যারা জানো না তারা আমাদের বিগত যে ক্লাসগুলো না হয়েছে সেগুলো থেকে দেখে নিবা। তো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তোমাকে বলবে যে একটা উৎপাদন সম্ভাবনা রেখে মানে এঁকে দেখাও, তোমার সূচি দেওয়া থাকবে, বলবে উৎপাদন সম্ভাবনা রেখে এঁকে দেখাও। খুবই ইজি একটা জিনিস। তো প্রত্যেকটা বোর্ড তার ইজি করবে না, ওইখানে অনেক জায়গায় দেখবা কি অনেক বোর্ডে তোমাকে বলে দিবে যে এরকম একটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বললো একটা ধরো বিন্দু দেওয়া আছে এখানে বাহিরে, এই বিন্দুটার নাম এফ। তো এই এফ বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা এটা ব্যাখ্যা করো। তোমার এই প্রশ্নটা ঘয়ে থাকতে পারে, ঠিক আছে? তবে আমার যতদূর মনে হয় অধিকাংশ বোর্ডে ঘ নাম্বার প্রশ্নটা থাকবে অর্থ ব্যবস্থা থেকে। তো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি এই সম্পর্কে ধারণা দিতে পারো। তো সুযোগ ব্যয় জিনিসটা আসলে গ নাম্বারে আসার মতো তেমন একটা জিনিস না, দিতেও পারে। সুযোগ ব্যয় কি আমরা জানি, যে ধরো এই যে এরকম বললো যে এই যখন দুইটা দ্রব্য আছে, এটা এক্স এটা ওয়াই, সরি এইটা এক্স এইটা ওয়াই। তো এটা ধরো এরকম একক দুইটা বিন্দু দেওয়া আছে যে আমি এই বিন্দুতে উৎপাদন করতেছি। তো আমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে, অথবা ধরো আরেকটা বিন্দু আছে সি, তো আমি এ থেকে সিতে মানে উৎপাদন যে আমার সম্ভাবনাটা আছে অথবা উৎপাদনের পরিমাণটা আছে, এটা যদি আমি চেঞ্জ করতে যাই তো আমার কতটুকু চেঞ্জ করতে হচ্ছে? এতখানি। তো এই যে পরিবর্তন হলে এটা আমার কি সুযোগ ব্যয়। যতটুকু আমি ছেড়ে দিচ্ছি সি এর এতটুকু উৎপাদন বাড়ানোর জন্য আমি এর যে এতখানি উৎপাদন আমি ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমার সুযোগ ব্যয়, ঠিক আছে? কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। আর ঘয়ের জন্য বলবো, ঘ অর্থব্যবস্থার কয়টা অর্থব্যবস্থা আছে ভাইয়া? 4টা আছে। আমার যদিও বলার কথা না তাও বলে দিচ্ছি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, কারণ এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য বলতেছি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আচ্ছা 4টা আছে। সমাজতান্ত্রিক,
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। তো এই চারটা আছে, চারটার মধ্যে তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা যেটাই বলো, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, তাই তো? তো এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে ঘয়ে বলবে, ধরো দুই ধরনের দুইটা তোমাকে সিচুয়েশন দিয়ে দিবে যে ক দেশে এই অর্থব্যবস্থা, খ দেশে এই অর্থব্যবস্থা, এখানে কোনটা সুবিধাজনক, কোনটা মানে ভালো, দেশের জন্য ভালো, কোনটা ভালো না, এরকম মানে এটা হচ্ছে কি কম্প্যারিজন করতে বলবে, এইটাই। ঠিক আছে, তো আমার প্রথম অধ্যায় ক্লিয়ার, এইরকম প্রশ্নই আসবে। এখন দেখবো দ্বিতীয় অধ্যায়, মানে সৃজনশীলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্যে এটি একটি। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে মিনিমাম দুইটা সৃজনশীল থাকবে প্রত্যেকটা বোর্ডে, দুইটা সৃজনশীল। কয়টা সৃজনশীল বললাম? দুইটা সৃজনশীল, দুইটা সৃজনশীল। হ্যাঁ, আমি কি প্রশ্ন জানি না? আমি প্রশ্ন জানি না, এটাও আমার অ্যাজাম্পশন যে হ্যাঁ দুইটা থাকতে পারে। ঠিক আছে, দুইটা থাকবে, দুইটা শিওর তোমার থাকতেছে। আর কোনো কোনো বোর্ডে দেখবা কি যে 3টা থেকে 4টা পর্যন্ত চলে গেছে, 3টা থেকে 4টা সৃজনশীল এই একটা অধ্যায় থেকে দিয়ে দিতে পারে। বোঝা গেছে? তাহলে আমাদের অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতেছি। এটা আমাদের সৃজনশীলের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা এটা ধরে নিব যে আমাদের দুইটা শিওর মার্কস থাকতেছে। দুইটা মানে কি 20 মার্ক, 20 মার্ক প্লাস এমসিকিউ এর জন্য কত মার্ক? আমরা এমসিকিউ ধরলাম 4টা থেকে 5টা, এইরকমই দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমার তোমার এই অধ্যায় থেকে 25 মার্ক কমন, প্রথম অধ্যায় থেকে তোমার 14 মার্ক কমন, এই অধ্যায় থেকে 25 মার্ক কমন। বুঝতেছো কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা? আরো অনেক অধ্যায় মানে অন্য অন্য বোর্ডে দেখবা কি যে তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডে 3টা সৃজনশীল দিয়ে দিতে পারে এটা থেকে, 3টা মানে তোমার 30 মার্ক, আরো এক্সট্রা 10 মার্ক তুমি এই অধ্যায় থেকে পাচ্ছ। বোঝা গেছে? তো অধ্যায় যে বুঝলাম যে আমরা আসতেছে, কিন্তু কি কি আসবে এই জিনিসটা আমাদের দেখতে হবে। প্রথম একটা মাস্ট উপযোগ থেকে থাকবেই, উপযোগ থেকে পুরো একটা সৃজনশীল থাকবে, পুরো একটা সৃজনশীল এই উপযোগ থেকেই থাকবে। তো উপযোগের মধ্যে আমাদের কি কি পড়ার আছে? প্রাথমিক উপযোগ, প্রাথমিক, প্রান্তিক, মোট। ঠিক আছে, তো তোমার প্রশ্ন এমন থাকতে পারে, প্রথমে বলে দিল যে প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ বের করে দেখাও সূচির মাধ্যমে। ঘ নাম্বার বলতে পারে কি যে এটাকেই রেখার মাধ্যমে দেখায় দাও। ঠিক আছে, এতটুকু রেখার মাধ্যমে দেখায় দাও। না হলে বলতে পারে যে রেখাটা কেন এমন হলো, না হলে এমন হলো, কেন এমন হইলো। ঠিক আছে, এরকম ব্যাখ্যা দিতে পারে। মানে প্রশ্নটা তোমার উপযোগ ভিত্তি, মানে উপযোগ বেস্টই থাকবে। বোঝা গেছে? বুঝতে পারছো? উপযোগ থেকে একটা সৃজনশীল তোমার শিওর থাকবে। তো প্রশ্নগুলো কেমন কেমন হতে পারে আমরা কিন্তু ক্লাসে সলভ করে দিচ্ছি, আর আমি তোমাদের মিনি ম্যারাথন কোর্সে পুরো সৃজনশীল আকারে দেখাই দেবো কয়েকটা যে কেমন হইতে পারে। তোমাদের পূর্ণ ধারণা রাখা উচিত। ঠিক আছে, প্রশ্ন সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব চাহিদা ও চাহিদার স্থিতিস্থাপকতা। খুব একটা কঠিন জিনিস বলতে পারি আমরা যারা জানে না তাদের জন্য, যে স্থিতিস্থাপকতা বের করতে ভাইয়া অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আমি তোমাদের যে রকম একটা ক্লাস নিছি এই বিগত কয়েকদিনে, আমাদের চাহিদার উপরে একটা মানে আমি বলবো দ্বিতীয় অধ্যায়ের উপর একটা সুন্দর একটা ক্লাস, অনেক ভালো একটা ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে। তো যারা করনি তারা মিস করছো, সমস্যা নাই, আমাদের এই মিনি ম্যারাথন কোর্সে আবার এই ক্লাসটা আমি নিয়ে নিব। তো এই জিনিসটা হচ্ছে কি, এই চাহিদার যোগানের মধ্যে আমাদের অনেক ভেজাল আছে। চাহিদা যোগান, যে চাহিদা রেখা কেমন হয়ে থাকে, চাহিদা রেখা এমন হয়, যোগান রেখা এমন হয়, চাহিদা বৃদ্ধি হলে যোগান রেখা কোন দিকে শিফট করে, যোগান রেখা কোন দিকে, চাহিদা রেখা কোন দিকে শিফট করে। ঠিক আছে, ভারসাম্য দাম, ভারসাম্য আয় কীভাবে বের করে থাকে, মানে এই ভারসাম্য দামগুলো এখানে বের করে থাকা হয়, অথবা ভারসাম্য যোগান। ঠিক আছে, তো এইগুলো বের করার পরে স্থিতিস্থাপকতা বের করে দেখাও, কোন দ্রব্যের কীরকম স্থিতিস্থাপকতা, সে কি পূর্ণ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, মানে এই সব বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, এরপর একটা দাম দিল, তারপরে বলে দেবে কি যে দামের পরিবর্তন হলে আমার চাহিদার কতটুকু পরিবর্তন হচ্ছে এটা আমাকে দেখাও। দুইটা তোমার কি থাকবে? ধরন থাকতেছে, তাহলে কম্পেয়ার করতে হচ্ছে। আর এই স্থিতিস্থাপকতা থেকে তোমার এমসিকিউটা বেশি থাকবে। এমসিকিউ থাকবে স্থিতিস্থাপকতা থেকে তোমার চাহিদা হোক আর যোগান হোক, তোমাকে এখানে চাহিদা সমীকরণ গঠন করতে বলতে পারে। চাহিদা সমীকরণ গঠন করে দেখাও, না হলে স্থিতিস্থাপকতা বের করে দেখাও। না হলে যোগান সমীকরণ বের করে দেখাও, না হলে যোগানের স্থিতিস্থাপকতা বের করে দেখাও। এরকম বিভিন্ন তোমার দুইটা মান দেওয়া থাকবে, যে প্রথম অবস্থায় এত দাম ছিল, পরের অবস্থায় দামটা কমে গেছে অথবা বেড়ে গেছে। আমরা জানি কি দাম বাড়লে চাহিদা কমে, চাহিদা বাড়লে দাম কমে, দাম বাড়লে চাহিদা কমে। এই দুইটা কথাই কিন্তু সেমভাবেই বললাম আমরা, যে প্রাইস যদি কমে ডিমান্ড বাড়বে, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। এই যে এই কথাটাই শেষ। যোগানের ক্ষেত্রে এটা কি, প্রাইসের সাথে যোগানের সমমুখী সম্পর্ক,
প্রাইসের সাথে প্রাইস কমলে যোগান কমবে, প্রাইস বাড়লে যোগান বাড়বে। এই যে এইরকম রিলেটেড বিভিন্ন প্রশ্ন আমাদের দিয়ে দিবে। তো এইখান থেকে তুমি 25 মার্ক, আমি বলবো মিনিমাম 25 মার্ক তুমি কমন পাবা এই অধ্যায় থেকেই, বুঝতে পারছো? আরও বেশি অনেকেই পাবা, বিভিন্ন বোর্ডে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন করা হবে। আচ্ছা, তো এবার দেখবো উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়টা সৃজনশীল তোমার একটা থাকবে। কয়টা? এই অধ্যায়টা সৃজনশীলের জন্য তেমন মানে গুরুত্বপূর্ণ না বলবো না, কারণ একটা সৃজনশীল মানে 10 মার্ক, একটা সৃজনশীল মানে হচ্ছে তোমার 10 মার্ক কমন এইখানে। তবে এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ সর্বোচ্চ থাকবে, এমসিকিউ সর্বোচ্চ থাকবে। প্রত্যেকটা বোর্ডে নাও হইতে পারে, আমি বলতেছি না প্রত্যেকটা বোর্ডে একই রকম হবে, কিছু চেঞ্জেস থাকতেই পারে, কিন্তু এমসিকিউ সর্বোচ্চ মানে 7 থেকে 8 অথবা 9টা এমসিকিউ দিয়ে দিতে পারে এই অধ্যায় থেকেই। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এই অধ্যায়টাকে তেমন গুরুত্ব সহকারে পড়ি না, এমসিকিউর জন্য তখন আমরা পারি না। মনে কি এগুলো কই থেকে দিল, আমি তো অর্থনীতি খুব ভালো করে পড়ছি, আমি পারি না কেন? কারণ প্রশ্নটা হয়েছিল তোমার উৎপাদন হয়ে থাকে উৎপাদন ব্যয় আয় থেকে, তো এটা আমরা অনেকে করে থাকি না। কিন্তু উৎপাদন ব্যয় উৎপাদন আয় এই অধ্যায় থেকে কীরকম সৃজনশীল দিতে পারে, তো আমরা কি এগুলো পড়ছি না ভাইয়া? টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট যারা পারো নাই তাদের কাছে মাথা ঘুরাচ্ছে, যেগুলো কি বলতেছে ভাইয়া, এগুলো তো আমি জানি না, কিন্তু এগুলো যারা করছে তাদের কাছে খুবই ইজি লাগতেছে এবং খুবই গোছানো একটা জিনিস লাগতেছে। তো যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমি বলবো তোমরা আমাদের মিনি ম্যারাথন কোর্স করবা, সেখানে অর্থনীতি ক্লাস অবশ্যই করবা, কারণ অর্থনীতি ক্লাসটা আমি তোমাদের নিয়ে থাকবো। তো একদম বলতে পারো প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র একটা বেস্ট একটা তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এইখান থেকেই, বুঝতে পারছো? তো টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, এগুলো বিভিন্ন মান দেওয়া থাকবে, খুবই ইজি একটা জিনিস, এগুলো জাস্ট রেখার মাধ্যমে দেখাই দিতে হবে। মানে অর্থনীতি মানে হচ্ছে সূচি, সমীকরণ, চিত্র, সূচি, সমীকরণ, চিত্র, এই তিনটা জিনিসে। এরপরে আসি আমাদের অনেকেরই মানে কি হতে বলতে পারে যে ভাইয়া বাজার অধ্যায়টা কেন জানি বুঝি না, বাজার অধ্যায়টা এত কঠিন লাগে কেন? দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় সব থেকে বেশি কঠিন তুলনামূলক, বোঝা গেছে? বাট পড়াশোনা করলে কঠিন না। আর বাজার অধ্যায়ের এমসিকিউর বিভিন্ন জায়গা আছে, স্বল্পকালীন, দীর্ঘকালীন। এই স্বল্পকালীন আর দীর্ঘকালীন থেকে একটা এমসিকিউ দিয়ে থাকে। এরপরে আমাদের বাজারে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে এইখান থেকে এমসিকিউ দিয়ে থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো ভাগ আছে, 9 থেকে 10টা 11টা ভাগ আছে, সেইখান থেকে তোমার মনোপলি, মনোপসনি, ডুওপলি, এগুলো থেকে অলিগোপসনি, এগুলো থেকে বিভিন্ন থেকে এমসিকিউ দিয়ে দেয়। কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে সৃজনশীল, কারণ আমরা সৃজনশীল প্র্যাকটিস করি না, আমরা সারা বছর শুধু এমসিকিউ পড়ে থাকি। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একটা সৃজনশীল মাস্ট, দুইটাও থাকতে পারে। আমি বলবো 14 অধ্যায় থেকে তোমার 2টা সৃজনশীল এটা তোমার আসবেই, 2টা সৃজনশীল। কোনো কোনো বোর্ডে একটাও দিতে পারে, কোনো কোনো বোর্ডে 3টাও দিতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? মানে একটা তো দিবেই, মানে 2টা মিনিমাম থাকবেই, 2টা মিনিমাম থাকবেই। তো পূর্ণ প্রতিযোগিতা থেকে একটা মানে 10 মার্ক, 10 মার্ক। এমসিকিউ থাকবে তোমার এইখান থেকে 4 থেকে 5টা, বেশি এমসিকিউ দেয় না, মানে অধ্যায় হিসাবে 4 থেকে 5টা এমসিকিউ দেয়। কতগুলো এমসিকিউ? 4 থেকে 5টা বলতে পারি, অথবা 6টাও আমরা বলতে পারি, 4 থেকে 5 অথবা 6, এতটুকু এমসিকিউ থাকে। এতটুকু না, এটা অনেকগুলোই। আর 10 মার্ক এখান থেকে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অথবা একচেটিয়া বাজার থেকে আমার একটা সৃজনশীল থাকে, মানে মিনিমাম তোমার এখানে একটা সৃজনশীল দিবে, ঠিক আছে? তো সৃজনশীলের ধরনটা কেমন হবে আমরা তো এটা জানি না, তাই না? সৃজনশীল দিবে এটা একটা 10 মার্ক। তাহলে সৃজনশীলের ধরনটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার তিনটা ধরন দেখা যায় অথবা 3টা অবস্থা দেখা যায়: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা আর ক্ষতি, ঠিক আছে? এই বিষয়গুলো দিয়ে তোমাকে বলবে চিত্র এঁকে দেখাও, অথবা কোনটায় কি অবস্থা হয়েছে আমার কোন প্রশ্নে, এটা একটা। এরপরে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, মানে এইভাবে একটা চিত্র দেওয়া থাকে, এআর, এমআর, এগুলো আমরা এক্সপ্লেন করব। তারপরে তোমার এসি বলতে পারো, এটা এমসি, এরকম দেওয়া আছে, বিভিন্ন সিচুয়েশন দেওয়া আছে। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে যে ফার্মটি কতক্ষণ ক্ষতি স্বীকার করে অথবা কোন সময় পর্যন্ত ক্ষতি স্বীকার করে উৎপাদন করে যাবে। এই প্রশ্নের অ্যান্সারটা অনেকেই আমরা জানি না, এখনও জানো না। তোমাদের অনেকে ভাবতেছে তোমার প্রিপারেশন খুব ভালো, কিন্তু এই প্রশ্নটা আসবে তুমি পারবা না। এটা হচ্ছে তোমার একচেটিয়া বাজার থেকে দিয়ে দেয়, বোঝা গেছে? এই জন্য একটু কঠিন মনে হয়। তো তোমার সৃজনশীল এখান থেকে একটা তুমি শিওর পাচ্ছ, এখান থেকে একটা শিওর তুমি পাচ্ছ। তোমার এইখান থেকেও তোমার আমি বলতে পারি তোমার 25 থেকে 26 মার্ক তোমার কমন চলে আসতেছে, 25 থেকে 26 মার্ক। আগের একটা থেকে 25 মার্ক চলে আসতেছে, তার আগেরটা থেকে 14 মার্ক তুমি কমন পাচ্ছ। তৃতীয় অধ্যায় থেকে তুমি ওইরকম 17 থেকে 18 মার্ক কমন পাচ্ছ, তোমার কিন্তু প্লাস হয়েই গেছে, অলরেডি প্লাস হয়েই গেছে, বুঝতে পারছো? এরপর আমরা দেখবো সামগ্রিক আয় ব্যয়। আর 2টা মাত্র অধ্যায় আছে, এই অধ্যায়গুলো থেকে একটা করে সৃজনশীল দিয়ে থাকে। কয়টা? একটা। কোথাও কোথাও সর্বোচ্চ 2টাও দেয়, 3টাও দিয়ে থাকে, বাট আমরা ওভারঅল ধরতেছি। তো
ওভারঅল হিসাবে একটা দিয়ে থাকে, মানে হচ্ছে সৃজনশীলে তোমার 10 মার্ক, আর এমসিকিউ তুমি 3টা অথবা 4টা তুমি পেয়ে যাবা, 3 অথবা 4, ঠিক আছে। তো এইখানে তোমার 14 মার্ক তোমার আসতেছে। তো প্রশ্নটা কীভাবে হয়ে থাকবে ভাইয়া, সামগ্রিক আয় ও ব্যয় অধ্যায়টা যেমন সেই রকম করে প্রশ্নটা হয়ে থাকবে আয় আর ব্যয়ের মধ্যে থেকে, ঠিক আছে। আয় আর ব্যয়, তো তোমার আয় ব্যয়ের মধ্যে পার্থক্য একটা মানে ভাগ আছে, যেমন ধরো জিডিপি, জিএনপি, এনএনপি, এনএনআই, জিএনআই, মানে একই কথা, এগুলোর কোনো পার্থক্য নাই। তো এইগুলো তোমাকে নির্ণয় করতে দিতে পারে ঘ নাম্বারে বলবে কি যে জিএনপি বেড়ে গেলে অথবা জিএনআই বেড়ে গেলে আমার জিডিপি কতটুকু পরিবর্তন হচ্ছে, অথবা এই দুটোর মধ্যে পার্থক্য দেখাও, কোনটা বেশি কোনটা কম, কোনটা হইলে আমার দেশের জন্য উন্নতি মানে দেশের উন্নয়ন হবে আর দেশের মানে খারাপ হবে, এরকম বিষয়গুলো থাকবে, ঠিক আছে। মানে কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য খারাপ, এগুলো একটু তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে এইরকম। আর সামগ্রিক ব্যয় এগুলো থেকে তোমার আয় রেখা মানে প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগ, অনেকেই নামটা শোনোই নেই। প্ররোচিত ভোগ আর একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ মানে এগুলো কি, এগুলো তো আমরা জানি না ভাইয়া। তো এইগুলো যদি পড়ে থাকো, এরকম ভোগ থাকবে, ভোগের সাথে আয় রেখা থাকবে, আয়ের সাথে তোমার এই যে এরকম তোমার ধরো সি প্লাস আমরা এটা বলে এ ইকুয়াল, এখানে একটা সমীকরণ আছে, ঠিক আছে। তো তোমার এখানে বিওয়াই মান প্লাস সামনে একটা তোমার যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে ঢাল হিসাবে, বিভিন্ন মান দেওয়া থাকবে। এখানে একটা কি থাকে, এই জায়গাটাকে আমরা বলে থাকি স্বয়ংভূত ভোগ। ধরো আমার স্বয়ংভূত ভোগ 100 টাকা, আর স্বয়ংভূত ভোগ কি, যে ভোগটা আমার কোনো আয় না থাকলেও আমাকে ভোগ করতেই হয়, সেটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। সেটা আমার কি স্বল্পকালে থাকে, কি থাকে স্বল্পকালে থাকে, ঠিক আছে। বি ওয়াই তোমার এখানে বি এর মান একটা দেওয়া দিয়ে দিতে পারে। আমরা ধরলাম বি এর মান 0.5 ওয়াই, মানে এটা আমার ইনকাম, ঠিক আছে। তো এটা আমার কি কস্ট, মানে আমার ব্যয়টা কতটুকু হচ্ছে স্বয়ংভূত ভোগ, এর সাথে আমার এই যে আয় থেকে আয়ের উপর নির্ভর করে আমি আমার প্ররোচিত ভোগটা আমি বাড়াচ্ছি। প্ররোচিত ভোগ মানে কি, আমার আয়ের উপর এটা নির্ভর করতেছে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা সৃজনশীল পাচ্ছি, 3 থেকে 4টা এমসিকিউ পেয়ে যাচ্ছি। এরপরে দেখবো আমাদের লাস্ট অধ্যায়, এটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক। খুবই সুন্দর একটা অধ্যায়। এখান থেকে তোমার একটা প্রশ্ন দিয়ে থাকে, সেটা হচ্ছে মানে বেশিরভাগ যেটা এসে থাকে সেটা হচ্ছে মুদ্রা থেকে। মুদ্রা তোমার পুরো মান বের করতে বলে যে সূত্রটা আছে এমভি ইকুয়াল পিটি, এই একটা সূত্র দিয়েই তোমার এখানে সৃজনশীল তুমি পেয়ে যাবা। আরেকটা আছে তোমার ব্যাংক। তো ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক, বিশ্বহিত ব্যাংক, আর তোমার কি থাকে বিশ্বহিত ব্যাংক, আর কি থাকতেছে যেমন মোবাইল ব্যাংকিং, এই সব বিষয়গুলো, ঠিক আছে। তো তোমার এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম আমি তোমাদের, সেটা হচ্ছে আমাদের কি সম্পর্কে, আমাদের অর্থনীতি প্রথম পত্র সম্পর্কে। আশা করি তোমাদের আইডিয়াটা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এরপরে তোমাদের ডিটেলসে মিডিয়াম কোর্সে সব কিছু শিখাই দেবো।